কেমন আছো তোমরা সবাই? পুঁইমাচা গল্পটির চতুর্থ এবং অন্তিম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আগের 3টি পার্ট বা অংশ তোমরা ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে। ভিডিওগুলিতে লাইন ভিত্তিক আলোচনার পাশাপাশি কীরকম প্রশ্ন আসতে পারে তাও আলোচনা করা রয়েছে। আগের 3টি অংশে আমরা গল্পটির উৎস এবং প্রেক্ষাপটের পাশাপাশি বড় মেয়ে খেন্তির বিয়ে না হওয়া নিয়ে সহায় হরি ও তার সাংসারিক পরিস্থিতির দৃশ্য দেখতে পেয়েছি। এছাড়াও বুঝতে পেরেছি পুঁইশাকের প্রতি খেন্তির অতিরিক্ত লোভ ও টানের কথা। গল্পটিতে আমরা দেখেছি কড়া মেজাজের অন্নপূর্ণার মমতাময়ী রূপ। এরপর গল্পটিতে ঘটেছে বাল্যবিবাহকে কেন্দ্র করে তৎকালীন গ্রামীণ সমাজের বিচার ব্যবস্থা। এছাড়াও দেখেছি সহায় হরি এবং খেন্তি বরজপোতার বন থেকে মেটে আলু চুরি করছে। গল্পটিতে এরপর আমরা দেখি খেন্তি এক বুক ভরা স্বপ্ন নিয়ে একটি জীর্ণ পুঁইশাকের চারা ভাঙা পাঁচিলের ধারে লাগিয়েছে। এরপর গল্পটিতে আমরা দেখি এক দায়িত্বশীল পিতাকে। সহায় হরি পরিবারের নানা সমস্যার বিষয়ে চরমভাবে উদাসীন থাকলেও সে তার মেয়েদেরকে খুব ভালোবাসত। খেন্তির আশীর্বাদ হয়ে গেলেও তিনি যখন জানতে পারেন পাত্রটি চরিত্রহীন এবং লম্পট, তখন সমাজের কারো কথা না ভেবে তিনি মেয়ের মঙ্গলের জন্য বিয়েটি ভেঙে দেন। গল্পটিতে এরপর আমরা দেখেছি ধনী এবং দরিদ্রের মধ্যে বিভিন্ন পূজা পার্বণ পালনের বৈপরীত্য। এরপর দেখো আমাদের এই গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তির বিয়ে হয়ে যাবে। কি রয়েছে দেখো। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। ঘটকালি হলো ঘটকের কাজ, অর্থাৎ সম্বন্ধ করে বিয়ে হলো, এটাই বোঝাতে চেয়েছে। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা। এখানে সঙ্গতি সম্পন্ন শব্দটির অর্থ হলো ধনী বা অর্থবান। দুর্ঘট শব্দটির অর্থ হলো যা সহজে ঘটে না। এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, কোন মাসে খেন্তির বিবাহ হয়েছিল, কার ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল, খেন্তির স্বামী কয়টি বিবাহ করিয়াছিল, পাত্রটির বয়স কত, কিংবা প্রশ্ন আসতে পারে অন্নপূর্ণা প্রথমে রাজি না হলেও পরে কেন রাজি হয়েছিলেন। কিংবা দেখো পরীক্ষাতে এই প্রশ্ন আসতে পারে বড় দুর্ঘট কিনা, কোন ঘটনাকে দুর্ঘট বলা হয়েছে। এরপর দেখো গল্পটিতে জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। এখানে দেখো সংকোচ শব্দটির অর্থ হলো দ্বিধা এবং বরণ শব্দের অর্থ হলো অভ্যর্থনা। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হতে প্রথমে সংকোচবোধ করছিলেন কেন। এরপর দেখো বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? বেহারা শব্দের অর্থ হলো পালকি বাহক, আর মেদি ফুল হলো এক ধরনের জংলি নীল রঙের ফুল। এখানে বালুচর বলতে ওই বালুচরি শাড়ির কথা বোঝানো হয়েছে। উদ্বেল শব্দটির অর্থ হলো ব্যাকুল। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, কোথায় বেহারারা সুবিধা করে নেবার জন্য বরের পালকি নামিয়েছিল।
কিংবা প্রশ্ন আসতে পারে অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন, তিনি কি দেখতে পেলেন? তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। কার বুক? কেন? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, না যাবে না বই কি, দেখো তো কেমন না যান। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, খেন্তি কোন মাসে তাকে শ্বশুর বাড়ি থেকে আনতে বলেছিল? কিংবা প্রশ্ন এলো, ওপাড়ার ঠান দিদি বলিলেন, কি বলেছিলেন? খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। কেন? এখানে দেখো, একগুয়েমি শব্দটির অর্থ হলো জেদি। এরপর গল্পটিতে আমরা মাতৃহৃদয়ের আকুলতা অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবো। কি রয়েছে দেখো, ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, এই কোনটা ছিঁড়ে একটুখানি। এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, অন্নপূর্ণা কোন মাসে উঠোনের মাচায় আমসত্ত্ব রোদে দিয়েছিল? কিংবা প্রশ্ন আসতে পারে, অন্নপূর্ণার মন হু হু করিত, কারণ কি? এখানে দেখো, আমসত্ত্ব হলো আম থেকে তৈরি রোদে শুকিয়ে এক ধরনের মিষ্টি খাবার। আর অনাচারী শব্দটির অর্থ হলো খারাপ আচরণকারী। আর লজ্জাহীনা শব্দটির অর্থ তো তোমরা প্রায় সবাই জানো, লজ্জাহীনা মানে যার লজ্জা নেই। শেষ অংশ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এই কোনটা ছিঁড়ে একটুখানি, কিসের কোন ছিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে? আমসত্ত্বটির। এরপর গল্পটিতে দেখো, সেই বন বাদারে ঘোরা স্বাধীন খেন্তির বিয়ে হয়ে যাওয়ার পর তার জীবনে যে বন্ধনের বেড়ি সৃষ্টি হয়েছে, কিংবা খেন্তির জীবনে কি কি সমস্যা নেমে এসেছে তার বর্ণনা রয়েছে। কি রয়েছে দেখো, 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা, তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটার হয়েছিল কি? এখানে আমরা দেখতে পাচ্ছি, খেন্তির বিয়ের পর প্রায় 1 বছর হয়ে গেছে, পুনরায় আবার বর্ষাকাল এসেছে। ঘরের দাওয়াতে বসে সহায় হরি তার প্রতিবেশী বন্ধু বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। বিষ্ণু সরকার সহায় হরিকে জানাচ্ছে, আমি যৌতুক বা পণ যা দেব সেটা নগদই দেব, কিন্তু তোমার মেয়েটির কি হয়েছিল? এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি দেখো, সহায় হরির প্রতিবেশী বন্ধুর নাম কি? কিংবা বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর কেমনভাবে বসেছিলেন? বিষ্ণু সরকারকে দূর থেকে দেখলে কি মনে হচ্ছিল? তিনি রুটি করবার জন্য যেন ময়দা চটকাচ্ছেন। এরপর দেখো, বিষ্ণু সরকার যখন জিজ্ঞাসা করল সহায় হরিকে, তোমার মেয়েটির কি হয়েছিল, তখন তার উত্তরে বলছে, সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও, একেবারে চামার। এখান থেকে আমরা জানতে পাচ্ছি খেন্তির বসন্ত হয়েছিল, কিন্তু অসুস্থ হওয়া সত্ত্বেও মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ছাড়তে তারা একদম রাজি হয়নি। পণ বা যৌতুকের তখনও প্রায় 250 টাকা বাকি ছিল, সে কারণেই তারা বলেছে আগে ওই টাকা দিয়ে যাও, তারপর মেয়ে নিয়ে যাও। এখানে চামার শব্দটির অর্থ হলো অত্যন্ত নির্দয় মনের মানুষ, যদিও অনেক সময় চামার বলতে কিপ্টে মানুষদেরকেও বোঝানো হয়।
এরপর দেখো, তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাভাতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। এখানে পুজোর তত্ত্ব বলতে পুজোর সময়ে কুটুম বাড়িতে পাঠানো উপহার সামগ্রীকে বোঝানো হয়েছে। যেহেতু খেন্তির পণের টাকা পুরো দিতে পারেনি, সেই কারণেই তারা খেন্তির নামে নানা নিন্দে ওঠালো। সে নাকি ছোট ঘরের লোকেদের মতো চলে, হাভাতে ঘরের মতো খায়। হাভাতে শব্দটির অর্থ হলো দরিদ্র বা যাদের ভাতের অভাব থাকে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, পুজোর তত্ত্ব কম করেও কত টাকা হতে পারে? মেয়ের নানা নিন্দে ওঠালে, কারা নানা নিন্দে উঠিয়েছিল, কিংবা মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? সহায় হরি মেয়েকে কোন মাসে দেখতে গিয়েছিল? এছাড়াও সে কেমনভাবে চলে, কেমন খায়, এগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। এরপর দেখো, সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? সহায় হরি তখন বলছে, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতি করলে এই রকমই হয়, যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছি। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে, আমার স্ত্রী বলতে কাকে বোঝানো হয়েছে? অন্নপূর্ণাকে বোঝানো হয়েছে। তিনি কান্নাকাটি করার জন্য কি হয়েছিল? সহায় হরি দীর্ঘদিন বাদে পৌষ মাসে তার মেয়েকে দেখতে গিয়েছিল। এরপর ধরো তোমাদের প্রশ্ন এলো, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, কি বলেছিল? এখানে আরেকটি ভালো প্রশ্ন রয়েছে, সেটি হলো, পরমেশ্বর চাটুর্যে কে, কিংবা কার নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে? এরপর দেখো, বিষ্ণু সরকার সমর্থনসূচক একটি অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। এরপর সহায় হরি তাকে আবার উদ্দেশ্য করে বলছে, তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে। তখন বিষ্ণু সরকার বলছে, দেখতে পাওনি? সহায় হরি জানাচ্ছে, না। এমনি চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। এই অংশের মধ্য থেকেই আমরা জানতে পারছি খেন্তি মৃত্যুবরণ করেছে। ফাল্গুন মাসে তার বসন্ত হয়েছিল। তার শ্বশুরবাড়ির লোক এতটাই নিচু মনের মানুষ, তারা টালাতে তাদের কোনো এক দূর সম্পর্কের বোন রয়েছে, একবার কালীঘাটে পুজো দিতে গিয়ে তার খোঁজ পেয়েছিল, সেখানেই তাকে ফেলে রেখে এসেছে। সহায় হরিদের কোনো রকম সংবাদই তারা জানায়নি। যখন সহায় হরির সেই দূর সম্পর্কের বোন তাকে খবর দেয়, তখন দেখতে গিয়ে খেন্তিকে তারা আর দেখতে পায়নি, কারণ তার আগেই তার মৃত্যু ঘটেছে। এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, খেন্তির মৃত্যু কোন মাসে হয়েছিল? ফাল্গুন মাসে। খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তির বসন্ত হওয়ায় তাকে কোথায় রেখে এসেছিল? কিংবা খেন্তির গয়নাগুলির কি হয়েছিল? সে অসুস্থ হতে তার শরীর থেকে খুলে নিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা। এরপর দেখো, এই কথোপকথনের শেষে সহায় হরি বলল, যাক, চলো যাওয়া যাক, বেলা গেল। এরপর দেখো, বিষ্ণু সরকার বলছে, চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। এখানে চার শব্দটির অর্থ হলো খাওয়ার, অর্থাৎ পিঁপড়ে ধরবার জন্য বা পিঁপড়ের ফাঁদ পাতার জন্য মুড়ির খাবার দিলে, মুড়ি চার হিসেবে দিলে তো
সুবিধা হবে না, সেটাই বলতে চেয়েছে বিষ্ণু সরকার। এরপরের অংশটিতে দেখো, খেন্তি মারা গেলেও তার উপস্থিতি কিভাবে বেঁচে আছে তার লাগানো সেই ছোট্ট পুঁই গাছটির বেড়ে ওঠার মধ্য দিয়ে। কি রয়েছে দেখো, তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই, তাহারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? জ্ঞানে দেখেন নাই এই কথাটির অর্থ হলো তাদের এই ছোট্ট জীবনে তারা এর আগে কখনো এত শীত অনুভব করেনি। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈয়ারি করিতেছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। গোলা কি বলতো? পিঠে তৈরির জন্য যে চাল গুঁড়ি বা চাল বাটা, ময়দা কিংবা আটা এবং গুড় সবগুলো একসঙ্গে মিশিয়ে যে মিশ্রণ বানানো হয়ে থাকে সেটিকেই গোলা বলে। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, খেন্তির মৃত্যুর পর পৌষ পার্বণের দিন অন্নপূর্ণা কি তৈরি করেছিলেন? সরু চাকলি পিঠে। কিংবা প্রশ্ন এলো, উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে কে? উত্তরটি হবে পুটি এবং রাধি। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখ মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এই দিকে আয়। এখান থেকে তোমরা রাধি এবং পুটি কি মন্তব্য করেছিল সেটি দেখে রাখবে। কিংবা তোমাদের অন্নপূর্ণার উক্তিটি তুলেও প্রশ্ন আসতে পারে, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না, উক্তিটি কার? এরপর দেখো, গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল। মুচি শব্দটির অর্থ হলো ছোট সরা কিংবা ছোট নারকেলের খোলাকেও মুচি বলা হয় গ্রামের দিকে। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে, টোপরের মতন ফুলিয়া উঠিল, কি ফুলে উঠেছিল? কিংবা অন্নপূর্ণা খোলা আগুনে চড়িয়ে গোলা ঢেলে কি দিয়ে চেপে ধরেছিলেন? মুচি দিয়ে। এরপর দেখো কি রয়েছে, পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। সারা ষষ্ঠী কি বলতো? গ্রামের দিকে শ্যাওড়া গাছকে বলা হয় সাঁড়া গাছ, আর ষষ্ঠী দেবী হলেন শিশুদের কল্যাণ কিংবা মঙ্গলের দেবী। গ্রামের দিকে বিভিন্ন গাছের তলায় এই ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে। ষষ্ঠী দেবীর কোনো মূর্তি নেই, কোনো নুড়ি বা পাথরকে সিঁদুর দিয়ে এই পুজো করা হয়। যেহেতু এই গল্পটিতে শ্যাওড়া গাছের তলায় এই ষষ্ঠী দেবীর পুজো করা হয়, সে কারণেই একে সাঁড়া ষষ্ঠী বলা হয়েছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপর দেখো, তার কথা শুনে অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। এবার দুই বোন বেরিয়ে পড়েছে। কি ঘটল দেখো, খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, প্রথম পিঠেখানা পুটি কার কাছে ফেলে দিয়ে আসতে চেয়েছিল? কিংবা জ্যোৎস্না কোথায় আটকে রয়েছে? সাঁড়া গাছের অর্থাৎ শ্যাওড়া গাছের মাথার উপর তেলাকোচা লতার থলো থলো সাদা ফুলের মধ্যে। পুঁটি ও রাধি খিড়কিদোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। পুটি পিঠেখানা জোর করিয়া ছুড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, খসখস শব্দ করে কোন জন্তুটি ঘন ঝোপের মধ্যে ছুটে পালিয়েছিল? শিয়াল। পুটি পিঠেখানা কোথায় ফেলে দিয়েছিল? এরপর দেখো কি ঘটল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি?
পুটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল, পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটি কাঠঠোকরা পাখি ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। তন্দ্রালু শব্দটির অর্থ হল ঘুমে আবিষ্ট হওয়া। দুই বোন খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসিত। এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হলো, বাড়ির পিছনের বন থেকে রাতের সময় কোন পাখির আওয়াজ শোনা যাচ্ছিল, কিংবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। কার স্বর? কাঠঠোকরা পাখিটির গলার স্বর। এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসতে পারে, দিদি বড় ভালোবাসত, বক্তা কে? কিংবা কি ভালোবাসার কথা বলা হয়েছে? পিঠে খাওয়ার কথা বলা হয়েছে। তোমাদের মনে রয়েছে নাকি জানাও তো, খেন্তি প্রথমবার পিঠে খেতে গিয়ে কয়খানা পিঠে খেয়েছিল? এরপর কি রয়েছে দেখো, তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। নির্বাক শব্দটির অর্থ হল কথাহীন বা চুপচাপ। আপনা আপনি অর্থাৎ নিজে থেকেই। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। দেখো এখানে প্রবর্ধমান শব্দটির অর্থ হলো বেড়ে চলেছে এমন, আর লাবণ্য শব্দটির অর্থ প্রায় তোমরা সবাই জানো, লাবণ্য অর্থাৎ সৌন্দর্য। গল্পটির শেষ অংশে এসে আমরা বুঝতে পারছি কেন এই গল্পের নাম পুঁই মাচা। খেন্তির লাগানো সেই পুঁই মাচার সুস্পষ্ট নধর এবং লাবণ্যে ভরপুর কচি সবুজ ডগাগুলির মাঝে মা এবং দুই কন্যা তিনজনেই যেন সেই খেন্তির অবয়ব খুঁজে পায়। গরিব অসহায় একটি পরিবারের স্বাভাবিক জীবনযাপনের মাঝে লেখক বিভিন্ন চরিত্র বা ঘটনাকে মুখ্য করে দেখাননি। গল্পটির মধ্যে বাল্যবিবাহ কিংবা পণ প্রথার মতো সামাজিক ব্যাধি থাকলেও, কিংবা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তির মৃত্যুকেও তিনি স্পষ্টভাবে প্রকাশ করেননি। তার আসল উদ্দেশ্য ছিল ওই পুঁই মাচার স্মৃতির মধ্যে খেন্তিকে আবদ্ধ করে রাখা। খেন্তি শারীরিকভাবে মৃত হলেও তার সেই স্বাধীন স্বভাব এবং লাবণ্য প্রকৃতির বুকে যেন সেই পুঁই মাচাটিকে লতিয়ে জড়িয়ে আজও বেঁচে আছে। গল্পটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আগের তিনটি অংশ তোমরা ডেসক্রিপশান থেকে পেয়ে যাবে এবং কোনো অংশ বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।